আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রী চাপ কেমন দেখছেন? বাড়তি বাস ভাড়া কিংবা কোনো যাত্রী ভোগান্তির অভিযোগ করেছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে গাবতলীতে কিন্তু যাত্রীর যে চাপ ঈদ উপলক্ষে সেটি কিন্তু অত বেশি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু এখন পর্যন্ত দুপুর, সে কারণে কিন্তু যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ তারা কিন্তু এখানে মোবাইল টিম পরিচালনা করছেন এবং কোনো ধরনের আসলে অস্বস্তি আছে কিনা, অর্থাৎ যাত্রীরা বেশি ভাড়া দিতে হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে কিন্তু এখানে অভিযান চালানো হচ্ছে। যদি সেখানে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে সেগুলোতে কিন্তু তারা এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের জরিমানা, বিভিন্ন পরিমাণের জরিমানা কিন্তু করছেন। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বাসে ঘুরে ঘুরে দেখছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং একই সাথে তারা কিন্তু বাসের যাত্রী সহ অন্যান্য যারা রয়েছেন এবং বাসের স্টাফদের সঙ্গে কথা বলছেন, যারা কোনোভাবে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি যাতে না হয়। তবে এখন পর্যন্ত গাবতলী এবং গাবতলীর আশেপাশে এলাকায় যেসব বাস ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের যাত্রী ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু অনেকটা নির্বিঘ্নে যাচ্ছে এবং অন্যান্য বছরগুলোতে যেরকমটা হতো যে যাত্রীরা অনেক বেশি ভোগান্তিতে পড়তো এই গাবতলী এলাকায় তীব্র যানজটের কারণে। তবে আজকে কিন্তু সেরকম কোনো যানজট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং অনেকটা স্বস্তির সাথেই কিন্তু যাত্রীরা এখানে যাতায়াত করতে পারছেন এবং কোনো ধরনের ভোগান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না যায় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি কিন্তু ব্যাপক র্যাবের উপস্থিতি রয়েছে। একই সাথে সেনাবাহিনীর সেনা কর্মকর্তারাও কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সবাই উঠলে তো আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে কিন্তু একটি বাসে ঢুকে পড়েছেন এবং তারা যাত্রীদের সাথে আসলে কথা বলবার চেষ্টা করছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা কিন্তু যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা তারা কিন্তু তৎপরতা দেখাচ্ছেন। আমাদের ভাড়া 185 টাকা, 185 টাকা আমাদের ভাড়া। দেখতে পাচ্ছি যে তারা কিন্তু চেষ্টা করছেন সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলবার জন্য। কোনো ধরনের দেখতে হবে আমাদের, সেটাই তো দেখতে হবে, সেটাই তো টাকা বেশি 1200 টাকা আমদানি রমজান মাসে তো শেষ গভর্নমেন্ট আমাদের দেখতে হবে। গভর্নমেন্ট আমাদের দেখে না কেন? এখন এই কথাগুলো বিআরটি দিলাম, আমরা বন্ধ করে বলবো, আমরা বিদেশ থেকে বলবো কাগজপাতি ঠিক আছে কিনা। আমরা দেখছিলাম যে আমাদের তো লসে ব্যবসা করতে সেটা দেখবে কে? ভাড়া নির্ধারণ করে দেবে কে? দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করছে না। যদিও এখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এখানকার বাস স্টাফরা। তারা যেটি বলছেন যে আসলে ঈদের সময়টাতে শুধু এক পাক্ষিক যাত্রী পাওয়া যায়, অর্থাৎ যারা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছেন তাদেরকেই শুধু যাত্রী হিসেবে পায়, ঢাকায় আসার যাত্রীটা পায় না। অর্থাৎ তারা যখন গাড়িটি ব্যাক করে সেখানে তাদেরকে কোনো ধরনের যাত্রী পান না, ফলে
অতিরিক্ত পরিমাণে তারা কিন্তু খরচ হচ্ছে, ফলে তাদের সেই বাড়তি খরচটা মেটাতে তারা কিন্তু এখন কিছুটা 250 টাকা করে নেওয়া হচ্ছে। এখন বলে যে আসার সময় ফাঁকা আছে এবং মালিক সমিতি নাকি বলেছে, মালিক সমিতি কে বলেছেন তাকে আমরা তলব করেছি যে আসে ব্যাখ্যা দিক, কেন উনি বলতে পারেন কিনা। বিআরটি নির্ধারিত ভাড়া, বিআরটি সরকারি কর্তৃপক্ষ, তো সরকারের উপর যে বড় সরকার আছে কিনা এখানে সেটা আমরা দেবো। আপনাকে আপনার পরিচয় দেন, আপনি পরিচয় দেন আগে। সেলফির একটা মালিক স্যার। সেলফির মালিক বলেন। জি স্যার, আমি নিজে আমার নিজের গাড়ি নিজে ভাড়া গাড়ি স্যার। এখন একটা গাড়িতে আসলাম স্যার, আমি সেলফি নিয়ে 300 টাকা ভাড়া গাড়ি আসছে স্যার। আপনি মালিক? আমি নিজে ভাড়া গাড়ি স্যার। জি 300 টাকা আসছে স্যার। বেশি নিল কেন? যদি রং 300 টাকা ভাড়া আসছে গাড়ির থেকে, খালি গাড়ি নিয়ে স্যার, কোনো জাতীয় নয় বাস থেকে স্যার। শুনেন আমদানি স্যার রোজা থেকে মিথ্যা কথা বলবো না স্যার। এই গাড়ি তো আপনার? না না, এটা আমার না স্যার। আমি এখন আসলাম না স্যার, আমি এখানে নামছি তো 300 টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছে। গাড়ি প্রতি আপনি যদি 3 লক্ষ টাকা লাভ করেন তখন আমাদেরকে এসে বলেন না 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 স্যার, কথা শেষ করতে দেন। আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে 3 লক্ষ টাকা লাভ করেন তখন কি সরকারি কোনো কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে আমার কথা তো শেষ হয়নি, আমার কথা তো শেষ হয়নি, আমার কথা তো শেষ হয়নি ভাই। আপনার কথা বললেন আমি শুনলাম, আমার কথা আপনি শুনবেন না? বলেন বলেন। আপনি যখন ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে যখন লাভ করেন সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছি, কোনদিন বলেছেন? তা আজকে এসে বলতেছেন কেন? দেখেন আপনারা তো সবসময় আসেন না স্যার, আমাদের লাভটা দেখবেন। রমজান মাসে আমি মালিক হয়ে স্যার 3 দিন আমি আসি নাই, 3 দিনে 1200 টাকা আমদানি বেশি স্যার। সারা রমজান মাসে গাড়ি রোজা থেকে দিছি স্যার, এই গাড়ি আপনার দিতে পারি না স্যার, আমার না। আপনি এখানে আসলেন কিভাবে? আপনি এই গাড়িতে ছিলেন তো? না আমি গাড়িতে এই গাড়িতে ছিলেন, এই গাড়ি থেকে নেমেছেন? আমার না, রেকর্ডেড আমি বলছি। ওই আদি সব আছে এই গাড়ি স্যার আমার না, এটা স্টেপ আছে। তোমরা বাড়া বেশি বলছো স্যার, যদি বলে এটাই করো যেটা স্যার পরপরই করেন স্যার। আমাদের স্যার এটাই হলো স্যার। আপনি কত টাকা করে নেন স্যার? না আমি তো গাড়ি না না থামেন, আপনি কত টাকা গাড়ি স্যার ভরে বসা রাখছি। আপনি কত টাকা করে নিচ্ছেন? আমি স্যার চালাবই না স্যার গাড়ি। আপনি কত টাকা? কোনো টাকা থাকে না স্যার। এনাকে ধরে নেন, এনারাই দালাল স্যার। এই দালালদের কারণে আমি আমার গাড়ি নিজে স্যার, এনাকে ধরে রাখেন। আমার গাড়িটা আপনার সাথে আমরা পরে আমরা দেখছিলাম যে এই অতিরিক্ত ভাড়া আদায় করেছে এরকম অভিযোগে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলীতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সেখানে ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন কমিশনার, আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। কার্যক্রমের মাধ্যমেই থাকতে চায় নগরবাসীর দোয়ায় ও প্রার্থনায়, কোনো ফাঁকা বলি নয়, বরং দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই ডিবি নগরবাসীর আস্থার। ঈদ শেষে মহানগরবাসী যাতে নিরাপদে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে, সম্মুখীন না হয়, সেই জন্য ঈদ পরবর্তী সময়ে বিশেষ অভিযান পরিচালনা করবে ডিবি। চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি 8টি বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক স্থানে এই অভিযান পরিচালনা করে আসছে। জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে। জাল নোট তৈরি সরঞ্জাম সহ চক্রের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অনলাইনে ডিবির সাইবার টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি রেখেছে। জাল নোট তৈরি যে কোনো সমাজে কঠোর অবস্থানে রয়েছে ডিবি। ঈদ উপলক্ষে ডিএমপির ইউনিফর্ম পুলিশ নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণী বিতানের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ডিবি তা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। জন্য
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে ব্যবস্থা জোরদার করতে হবে এবং এলাকায় থানা ফাঁড়ির সাথে সার্বক্ষণিক সময় যোগাযোগ নগরবাসী। ঈদে মহল্লা, বাসা, মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে পুলিশ ফাঁড়ি, থানা বা ডিবিকে অবহিত করবেন। তাছাড়া ডিএমপির কন্ট্রোল রুমের নম্বর 999-এ যোগাযোগ করা যেতে পারে। যে কোনো স্থানে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত যে কোনো তথ্য থাকলে ডিবিকে অবহিত করুন এবং পরিচয় সম্পূর্ণ গোপন রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিবি সর্বদা আপনাদের পাশে রয়েছে। দেশ ও জনগণের নিরাপত্তা এই দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি তার জন্য সম্মানিত নগরবাসী সহ সহযোগিতা কামনা করছি। আপনাদের ঈদ আনন্দময় এবং শান্তিময় হোক এ প্রত্যাশায় আমার সংক্ষিপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন ডিবি প্রধান। আমরা সেখানে খানিকটা যুক্ত ছিলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন জানাবেন। চৈতি, ধন্যবাদ। চৈতি, সিরাজগঞ্জে যে মহাসড়ক আছে, আমরা আছি এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার কিন্তু পরিবহনগুলো চলাচল করে থাকে এবং এই বৃহৎ পরিমাণ পরিবহন চলাচল করার পরেও এই সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু এবার কোনো যাত্রী ভোগান্তি নেই যানজট বা ধীরগতির মতো কোনো ঘটনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাটিকুমরুল গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনে একটা চাপ রয়েছে, কিন্তু এই যানবাহনের চাপটা কিন্তু একটু কমেছে 9:30টার দিক থেকে। তার আগে সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত কিন্তু প্রচুর চাপ ছিল এই মহাসড়কে। 9:30টার পর থেকে একটু চাপটা কমেছে, আবার কিছুক্ষণ হলো দেখতে পাচ্ছি যে আবার একটু গাড়ি যানবাহনটা একটু বাড়ছে। কিন্তু এই যে বৃহৎ পরিমাণ গাড়ির যে চাপ, এই চাপের পরেও কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে কোনো ভোগান্তি বা হয়রানির মতো কোনো ঘটনা নেই। মহাসড়কে নেই তেমন কোনো প্রতিবন্ধকতা এবং এই ঈদ যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সঙ্গে। তারা কিন্তু বলেছেন যে এবারে যে ঈদ যাত্রা সবচেয়ে সুন্দর এবং নির্বিঘ্ন হচ্ছে এবং এই ঈদ যাত্রা যেন কোনো প্রকার সমস্যা না হয় সেই বিষয়ে কাজ করে যাচ্ছেন তারা। আমরা একটু কথা বলবো যে এবার ঈদ যাত্রা কেমন হচ্ছে সেই সার্বিক বিষয়গুলো নিয়ে। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্বে আছেন সার্জেন্ট ইমরুল কায়েস। ইমরুল কায়েস, আপনি আমাদের একটু জানাবেন এবার ঈদ যাত্রাটা কেমন হচ্ছে উত্তরের মানুষের? আমি আছি বগুড়া ডিভিশনের পক্ষ থেকে। আমাদের সার্বিক সহযোগিতা আছে আমাদের পুলিশ সুপার মহোদয় শহীদুল্লাহ স্যার। তো এবারের ঈদ যাত্রা আশা করি আশানুরূপ সবারই ভালো হচ্ছে, কোনো ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে না। আমরা হাইওয়ে পুলিশ নিরলস চেষ্টার মাধ্যমে সবাইকে সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ারই কাজ করতেছি। আর বগুড়া হাইওয়ে পুলিশ তো সবসময় আছে সবার পাশে। আমার বাসা নাটোরে, সেই হিসেবে আমি মনে করি যে আমার ভাই বোনদেরই আমি সেবা দিচ্ছি, ঠিক আছে, এটা আমার ভালো লাগছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় হাটিকুমরুল গোলচত্বর, এটা অনেক ব্যস্ত জায়গা। আর এখন অধিকাংশ 60-70% গাড়ি চলে গেছে, 30% গাড়ি একটু আস্তে আস্তে ভিড় হচ্ছে, তারপরে ক্লিয়ার হচ্ছে, এরকম ভাবে চলতেছে। তো আশা করি সবাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। ধন্যবাদ ইমরুল আপনাকে। উনি কিন্তু যেমনটা বলছিলেন যে প্রায় 70% গাড়ি কিন্তু ইতোমধ্যে চলে গেছে এবং আমরা কিন্তু শেষ মুহূর্তে দেখছি যে খোলা ট্রাক এবং পিকআপে কিন্তু মানুষ স্বজনদের কাছে ফিরছেন। এই যে নারীর টানে বাড়ি ফেরার যে একটা আগ্রহ বা একটা আকাঙ্ক্ষা প্রিয়জনকে কাছে পাবার, সেই আকাঙ্ক্ষা কিন্তু এই খোলা ট্রাকের যে কষ্ট, এই তীব্র রোদে কিন্তু তাদের মধ্যে নেই। ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ।
ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ঢাকায় এবার আশঙ্কা রয়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় অন্যান্য বারের থেকে এবার ভয়ও অনেক বেশি রয়েছে বলে মনে করছেন নগরবাসী। নিরাপত্তা বিশ্লেষকরাও আশঙ্কা করছেন নিরাপত্তার ঝুঁকির। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে রাজধানীবাসী সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত রয়েছে তারা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। টানা 9 দিনের ঈদের ছুটি ঘিরে এখন অনেকটাই ফাঁকা ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারীর টানে বাড়ি ফেরা নগরবাসীর শূন্যতায় এখন অনেকটাই শুনশান নীরবতা বাসাবাড়িগুলো। এমন নীরবতাকেই কাজে লাগিয়ে ঈদের এই ছুটিতে বাড়ে চুরি ও ছিনতাই। এবারের বিশেষ আতঙ্ক ডাকাতি। সম্প্রতি ধানমন্ডিতে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য মতে চলতি বছরের জানুয়ারিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৭১টি, চুরি ছিনতাইয়ের ঘটনায় ৭৯৭টি। ফেব্রুয়ারিতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৭৪টি, চুরি ছিনতাইয়ের ঘটনায় ৬৭৩টি মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশের ওপর হামলা সহ বিভিন্ন ঘটনায় পুলিশের মনোবল ভেঙে দেয় ভরসা পাচ্ছে না নগরবাসী। সন্ধ্যার পরে তো আমরা বাইরেই না, ভয়ে। দেশে পুলিশের নিরাপত্তাও তো আমরা অত পাচ্ছি না, এখনও তো অনেক রকমেরই দুর্ঘটনা ঘটতেছে। যতটুকু তাদের দায়িত্ব সেটা যেন তারা সঠিকভাবে পালন করে। সম্প্রতি এমন চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ঈদকে ঘিরে অপরাধের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। চুরি ছিনতাইয়ের হটস্পটগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদারেরও পরামর্শ এই বিশ্লেষকের। ডাকাতি কিংবা ছিনতাই বা চাঁদাবাজি যেগুলো বেশি হয়, এরকম ঢাকার শহরে ৫ থেকে ৬০টি এলাকা আছে। সেই এলাকাগুলোতে পুলিশের টহল কার্যক্রমকে জোরদার করা, পুলিশের সোর্সগুলোকে বাড়ানো। তবে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে এবার ঈদকেন্দ্রিক নিরাপত্তায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবে। সারা দেশে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি জানায় এবার প্রথমবারের মতো নগরীর নিরাপত্তায় পুলিশের সঙ্গে মাঠে থাকছে ৪২৬ জন অক্সিলারি পুলিশ, যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকার নিরাপত্তা কর্মী। তারা মূলত পুলিশের সহায়ক হিসেবে তথ্য এবং অপরাধীদের আটকে সহায়তা করবে। পুলিশের পাশাপাশি অক্সিলারি পুলিশ অফিসার যারা রয়েছে তারাও কাজ করবে এবং আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রম এবং চেকপোস্টগুলো আছে সেগুলো আরও জোরদার করব। আমরা ইতিমধ্যে বেশ কিছু নির্দেশনা নগরবাসীর উদ্দেশ্যে দিয়েছি। র্যাবের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন অঞ্চলে ৯৯টি টহল সহ দেশব্যাপী মোট ৩৫১টি টহল মোতায়েন রয়েছে বলে জানায় র্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের প্রায় ৫,০০০ অঙ্গীভূত আনসারদের ক্যাম্প আছে, যেখানে প্রায় ৫৫,০০০ লোক আমাদের সদস্য অঙ্গীভূত আছে। এগুলো ঈদের সময় যাতে সকল সংস্থা বা কেপিআর যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে সেজন্য আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। নিরাপত্তায় মাঠে থাকবে বাংলাদেশ কোস্টগার্ড, এছাড়াও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ দল, এপিবিএন, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, গোয়েন্দা পুলিশ মিলিয়ে মোট ১৫,০০০ পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়াও যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীতে বেচাকেনায় ধুম লেগেছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাড়ি ও পাঞ্জাবি সরবরাহ করতে ব্যস্ত সময় কাটছে কারিগরদের। বেশ কয়েক বছর পর এবার বিক্রি ভালো হওয়ায় খুশি তারা। প্রতিটি শাড়ি বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। বংশ পরম্পরায় জামদানির ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার প্রায় ২,০০০ কারিগর। সাহাদ আহমেদের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। বিয়ে কিংবা উৎসব, শাড়িতেই যেন পূর্ণতা খুঁজে পান নারীরা। তাই তো ঈদ ঘিরে শেষ সময়ে যেন দম ফেলার সময় নেই জামদানি পল্লীর কারিগরদের। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানি এবং এর নকশা। বলা হয় জামদানি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। এর বুনন এক বিস্ময়কর বয়ন কৌশল, যা শ্রুতি ও স্মৃতি নির্ভর। স্বচ্ছ জমিনে অস্বচ্ছতার মোহনীয়তায় প্রতিটি নকশাই স্বতন্ত্র, অনন্য আর সূক্ষ্ম। কালের বিবর্তনে মসলিন শাড়ি হারিয়ে গেলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া গ্রাম ও এর আশেপাশে প্রায় ২০০ বছর ধরে টিকে আছে ঢাকাই জামদানি। দক্ষ ও নিপুণ হাতে এখানকার কারিগররা তৈরি করেন চন্দ্রপাড়, চন্দ্রহার, হংস, ঝুমকা, পান্না, পদ্মফুল, গোলাপ ফুল, ঝুঁইফুল সহ হরেক নামের হরেক জামদানি। দামে বেশ তারতম্য থাকলেও ঐতিহ্য ও গুণগত মান বিচারে জামদানি শাড়ি সর্বদাই গ্রাহকের পছন্দের শীর্ষে। পরিমিত রং, হালকা ওজন আর ন্যায্য দামের জন্য উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই ভিড় করেন জামদানি পল্লীতে।
আমার সামনে বিয়ের প্রোগ্রাম আছে, তো আমার বিয়ের প্রোগ্রামের ডিজাইনটা আমি করেছি যে আমার ওয়াইফ জামদানি পরবে, আমি নিজে জামদানি দিয়ে পাঞ্জাবি করব। আর ঢাকা থেকে ছুটে আসা ক্রেতারা বলছেন জামদানি শিল্প টিকিয়ে রাখতে হলে বিদেশি পণ্যের মোহ দূর করতে হবে। একই সঙ্গে কারিগরদের মূল্যায়ন ও প্রচার বাড়াতে হবে। 3 লাখ টাকা দিয়ে হয়তো বা পাকিস্তানি শিফন কিনছেন, তারা 4 লাখ টাকা দিয়ে হয়তো বা জার্মানি সিল্ক কিনছেন। তো তারা যদি এই বিদেশ নির্ভরতা পণ্যের উপরে যে আমি জার্মানির একটা শাড়ি পরেছি এইটা চিন্তা না করে যদি উনি এইটা চিন্তা করেন যে আমার দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমার কাছে মনে হয় তখন সমস্যাটা সমাধান হবে। মেইনলি শহর কেন্দ্রিক বা বড় বড় শোরুম কেন্দ্রিক হয়ে গেছে। এটা হচ্ছে যদি মানুষের হাতের নাগালের কাছে নিয়ে যাওয়া যায়, তো রেঞ্জগুলো একটু হাতের নাগালে নিয়ে আসলে তখন হচ্ছে দেখা যাবে যে আপনাদের উৎপাদনও বাড়তেছে, মানুষের হাতের কাছে চলে যাচ্ছে। তবে তুলনামূলক কম উৎপাদন খরচের যন্ত্রচালিত তাঁতের শাড়ির সঙ্গে এর রয়েছে তীব্র প্রতিযোগিতা। তাঁতিরা বলছেন পরিশ্রম অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। মজুরি আর একটু বাড়াইলে আমাদের উপকার হবে, বাবা আমাদেরকে কিনে দিতে পারবো জামা কাপড়। জিনিসপত্র দাম বেশি হয় না, আমার একটা প্রেসারে বড়ি লাগে, পান টান খাই, ওই নাতি নাত করে চাই, খরচটা হয় আর কি। খুব কষ্ট করে তাঁতিরা, আপনার এই 100 কাউন্টের সুতরাং আমরা কাজ করি, খুব কষ্ট করি, কিন্তু আমরা লিগ্যাল দাম পাই না। বিক্রি করলো 2000 টাকা কম, 1000 টাকা কম খাই বিক্রি করছি। যে মজুরি আমরা পাবো 6-7 হাজার টাকা, এনে আমরা 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকা। বিশ্ব দরবারে জামদানির গুণগত মান ও ঐতিহ্যের কথা তুলে ধরতে উদ্যোগ দেখতে চান এখানকার কারিগররা। প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানি। বলা হয় জামদানি বাঙালি সাংস্কৃতিক উত্তরাধিকার। তবে এই জামদানি তৈরির সঙ্গে যারা জড়িত তারা বলছেন পরিশ্রম অনুযায়ী মূল্য পাচ্ছেন না তারা। সকাল 6টা থেকে রাত 9টা, মাস শেষে পান মাত্র 12,000 টাকা। তারা বলছেন জামদানি টিকিয়ে রাখতে হলে মূল্য দিতে হবে তাদের, জীবনমান উন্নয়ন করতে হবে তাদের, তবেই টিকে থাকবে ঐতিহ্যের এই জামদানি। জামদানি পল্লী থেকে সাদ আহমেদ, দেশ টিভি, নারায়ণগঞ্জ।